আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘন্টা উপকূল অতিক্রম করবে ঝড়ের কেন্দ্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। জেলা দুর্যোগ কমিটির নির্দেশনা অনুযায়ী হবে, অর্থাৎ সেই সময় যেটা স্থগিত থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ভূমি স্পর্শ করেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। সন্ধ্যা ৬টা থেকে ৯টা নাগাদ ভূমিতে আছড়ে পড়বে সাইক্লোনের কেন্দ্র। আবহাওয়া অফিস জানিয়েছে, বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করবে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে উপকূলে। রিমালের প্রভাব বাড়ছে উপকূলীয় জেলাগুলোয়। বৃষ্টির সাথে বাড়ছে বাতাসের গতিবেগ, যার প্রভাবে ফুঁসে উঠেছে নদী আর সাগরের পানি। স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট বেশি উচ্চতার ঢেউ আসছে পড়ছে তীরে। উপকূলের বাসিন্দাদের সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলীয় এলাকাগুলোয় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। তারা কখন সাইক্লোন সেন্টারে যাবে, কখন নদী পারাপার হবে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। দর্শক, ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়ায়। এরই মধ্যে পানি ঢুকেছে লোকালয়ে। কুয়াকাটায় মারা গেছেন একজন। সেখানকার আপডেট একটু জেনে নিতে চাই। জাকারিয়া হৃদয় এই মুহূর্তে সঙ্গে যোগ দিচ্ছেন। হৃদয়, দুর্গত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিনা, সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন জানাবেন আমাদের। আবহাওয়া পরিস্থিতি কেমন সেটি আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি এখানে দাঁড়িয়ে থাকাটা মানে খুব রিস্কি ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। দুপুর থেকে এখানে আস্তে আস্তে আবহাওয়াটা আরো কঠিন থেকে কঠিনতম হচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে অগ্রভাগটা আঘাত হেনেছে, এটা বলা যায় স্বাভাবিক কারণে। কারণ এখন থেকে ১ ঘন্টা আগে ৭ থেকে ৮ ফিট উঁচু ঢেউ সাগরের এই কিনারে কুয়াকাটার এই যে সৈকত রক্ষা বেড়িবাঁধের একদম ভিতরে পানি প্রবেশ করেছে এবং বাতাসের যে তীব্রতা সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে একই অবস্থা আছে এবং ক্রমশই কিন্তু এটি বাড়তেছে। একটি খারাপ সংবাদ আছে আমাদের এই অঞ্চলের জন্য, সেটি হলো ২ বছর আগে যখন ঘূর্ণিঝড় ফণী আসছিল তখনই একটি শিশু মারা গেছিল পানিতে ডুবে সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য। ঠিক অনুরূপভাবে আজকে এখন থেকে আধা ঘন্টা কি ৪০ মিনিট আগে ধুলসার ইউনিয়নের একজন শরীফুল ইসলাম নামের ২৪ বছরের এক যুবক, উনি ওনার আত্মীয় স্বজনের সাথে নদীর খাল পাড়িয়ে সাঁতরে কেটে তারপর সাইক্লোন সেন্টারে যাবার পথে ওনার মৃত্যু হয়। কতক্ষণ উনি প্রায় ১৫-২০ মিনিটের মতো নিখোঁজ ছিল। নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করছে, এটিও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আমাকে নিশ্চিত করেছেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে প্রশাসনের একটু ঢিলেঢালা অবস্থা থাকলো। দুপুরের পর থেকে কিন্তু প্রশাসনের লোকজন কড়া নজরদারি দেখা গেছে। যারা সাইক্লোন সেন্টারে না যেতে চাইছে তাদেরকে কিন্তু বল প্রয়োগ করে মোটামুটি সাইক্লোন সেন্টারে তাদেরকে নেওয়া হচ্ছে। হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাগেরহাটের খবর জানবো। মোংলা বন্দরে রয়েছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় ঘনিয়ে আসছে, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে সেটি একটু জানাবেন আমাদের। আমি যদি মোংলার অবস্থাটা জানাই শাওন, এই মুহূর্তে না রোদ, না বৃষ্টি, না অনেক বাতাসের গতিবেগ। মাঝে মাঝে বাতাস আসছে দমকার মতো করে, সেটি আবার চলে যাচ্ছে, কিছু সময় আবার সেটি কিন্তু স্থমিত থাকছে। তবে যদি নদীর পানিটা আমরা একটু দেখাই, এখন হচ্ছে পুরা ভাটা। এই তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের নদ নদীগুলোতে ভাটা এবং জোয়ারের পানির উঠানামার তারতম্য থাকে ২০ থেকে ২৫ ফিট প্রায়।
সেই পানিটি এখন যেহেতু ভাটি, যেটি অনেক নিচে থাকার কথা, সেটি কিন্তু নিচে নেই। দেখতে পাচ্ছেন কিনারার কাছাকাছি পানি। এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছি মোংলা বন্দরের, এই জায়গাটা একটু উঁচু বেড়ি বাদ করা দেখে হয়তো একটু উঁচু দেখা যাচ্ছে, কিন্তু তার ডান পাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রায় কিনারা সমান পানি। অর্থাৎ ভাটির সময় যদি পানির উচ্চতা এমন হয় তাহলে জোয়ারে এই পরিস্থিতি হবে ভয়াবহ। এটি বলেছে স্থানীয় যারা মুরব্বী রয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তারা আমাদেরকে। কারণ এর আগের ঝড়গুলো যেগুলো আমরা দেখেছি, সিডর, আয়লা, মহসেন, কোকেন, রুয়ানু, মোরা, ফণি, বুলবুল কিংবা ইয়া সাম্পানের মতো যে ঝড়গুলো, সেই ঝড়গুলোতে যে পানির বিষয়টা ছিল, সবচেয়ে পানির বিষয়টা ছিল পানি বৃদ্ধি হয়েছিল সিডরের পরে আয়লা, যেটি 2009 সালে পুনরাবৃত্তি হয়েছিল। অর্থাৎ এই অঞ্চলে এই জায়গাগুলো সবই কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। সেখানে মানুষের সংখ্যা বাতাসের সাথে যদি ঝড়টা যখন জোয়ারের সময়টা থাকে তখন যদি অতিক্রম করে, সেটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিকর হয়। অর্থাৎ একই সাথে বায়ুর, একই সাথে জলোচ্ছ্বাস, সেই দুটো মিলায় এই অঞ্চলে মানুষের টিকে থাকাটা দায় হয়। সেজন্য খুলনা প্রশাসন এবং বাগেরহাট প্রশাসন তারা স্বেচ্ছাসেবী প্রস্তুত রেখেছে প্রায় 8002 জেলা মিলে, এবং 2 জেলা মিলে খুলনাতে 604টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, একই সাথে বাগেরহাটে 359টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। এবং সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে উপকূলের মানুষ আসতে শুরু করেছে, কারণ এরপর সন্ধ্যা ঘনিয়ে আসবে, আবহাওয়া কোন দিকে যায় সেটি বলা যায় না। তবে আরও একটি জিনিস আপনাকে বলে রাখি, আমরা কিন্তু আমার পিছনটা দক্ষিণ, যেদিক দিয়ে ঝড়টা আসবে, সঙ্গত কারণে বাতাসটা এদিকেই আসার কথা, কিন্তু সেই বাতাসটি এখন হচ্ছে না, বাতাসটি উত্তর দিক দিয়ে আছে। অর্থাৎ ঝড়ের আগে যে রূপগুলো হয়, প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ রূপ, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে কতটা ক্ষয়ক্ষতি আসবে এবং কতটা ঝড় কিভাবে আসবে সেটি আসলে সময় বলে দেবে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু বাগেরহাটের খবর জেনে নিতে চাই। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সহকর্মী ইয়ামিন আলী, সাইক্লোন শেল্টার থেকে তিনি এখন যুক্ত হয়েছেন। ইয়ামিন, উপকূলবাসী সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন কিনা এবং এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন সেই সম্পর্কে জানতে চাই। আশ্রয় কেন্দ্রগুলিতে শুরু করেছে, আর সেই সাথে সাথে সময় কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। গোটা উপকূল জুড়ে যত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, প্রশাসন আছে, সকলেই কিন্তু এই 10 নম্বর মহাবিপদ সংকেত শুরু করার পরে তারা গোটা এলাকার যারা ছিন্নমূল মানুষ আছে, বিশেষ করে এই অঞ্চলের জেলে যারা আছে, যারা ছোট ছোট ঘরে বসবাস করে এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা বারবার মাইকিং করছে। এছাড়া যারা জনপ্রতিনিধি আছে তারা কাজ করছে এই অঞ্চলের রেড ক্রিসেন্ট সহ কোস্টগার্ড এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে সিপিপি, তারা মাইকিং করছে সকাল থেকেই, এবং এবং বিকাল পড়ানোর সাথে সাথেই তারা কিন্তু এই মাইকিংটা আরো বেশি জোরদার করেছে। কারণ হলো যে এই অঞ্চলে ছিল, যে কারণে এই মানুষের একটি দগদগে ক্ষত এখনো রয়ে গেছে। যখন তারা এই ধরনের দুর্যোগের কথা শোনে তখন তাদের মনে এটি জেগে ওঠে, যে কারণে তারা এই মাইকিংয়ের সাথে সাথেই আশ্রয় কেন্দ্রগুলিতে যেতে শুরু করেছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তারা বলেছে যে আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের সম্পদ রেখেই আমরা শুধু আমাদের পরিবার পরিজন নিয়ে, শিশুদেরকে নিয়ে এখানে নিরাপদ আশ্রয়ে এসেছি। কারণ হলো যে আমাদের জীবনটা আগে 10 নম্বর মহাবিপদ সংকেত যখন ঘোষণা করেছে এবং মংলাতে একটি ট্রলারডুবির ঘটনা যখন ঘটেছে, তখন একেবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, একেবারে জয়মনিতে, সেখানে আমি দেখেছি যে এই সাইক্লোন শেল্টারটিতে প্রায় 1.5 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। আশেপাশে সাইক্লোনটিতেও মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। শাওন, এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। তবে মানুষ কিন্তু বেলা শেষ হওয়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে বেশ জোরে সোরে। ইয়ামিন, অনেক ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই বরগুনার থেকে যুক্ত হয়েছেন ফেরদৌস খান ইমন। সেখানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তার খবরাখবর একটু জেনে নেব। ইমন, কোন এলাকায় বাঁধ ভেঙেছে, এই মুহূর্তের আবহাওয়া বা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
শাওন, মূলত দুপুরের পর থেকে এই বিকেল থেকে কিন্তু বাতাসের তীব্রতা অনেক বেড়েছে এবং বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া থেকে এবং বরগুনার সদরের ঢলুয়া থেকে কিন্তু বাঁধ ভেঙে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিষখালী নদী এবং এই বিষখালী নদী সংলগ্ন কিন্তু এই যে বেড়িবাঁধটি মূলত চিকন এই বেড়িবাঁধ, এই বাঁধটি কিন্তু ভেঙে গেছে, ভেঙে গিয়ে কিন্তু আসলে প্লাবিত হয়েছে এখানে 2টি গ্রাম এবং আমতলীতে হয়েছে কিন্তু 3টি গ্রাম। মূলত এই এলাকার মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে এবং এই আতঙ্কিত হওয়ার ফলে কিন্তু আসলে তারা চিন্তা করতেছে যে তাদের বাড়িতে যে সম্পদ রয়েছে সেগুলো থাকবে কিনা, কারণ রাতে যদি এর তীব্রতা তো আমরা তো জানি যে রাতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং এই এলাকা কিন্তু আরও প্লাবিত হওয়ার এই তীব্রতা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং দেখা গেছে যে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলেছেন যে ইতিমধ্যে বাড়িতে যারা শিশু এবং যারা নারী রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। মূলত এই এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে শাওন। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়বড়ে বেড়িবাঁধে ঝুঁকির মুখে উপকূলের বেশিরভাগ জনপদ। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই সাতক্ষীরাতে, সেখানে রয়েছেন আরেক সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, বাঁধ সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা আবহাওয়ার পরিস্থিতি একটু জানতে চাই এই মুহূর্তের। দর্শক, সাতক্ষীরা থেকে এই মুহূর্তে আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। চলে যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আনিস কবির। যাব তার কাছে। আনিস, নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? মানুষজন নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারছে কিনা একটু জানাবেন। শাওন, আসলে যতই বেলা বাড়তেছে ততই কিন্তু আসলে পানি কিন্তু বাড়তেছে, যার কারণে নিম্ন অঞ্চলে যে বাড়িঘর রয়েছে, যে বাসা বাড়ি রয়েছে তাইগুলো কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এতে করে মানুষ কিন্তু এক ধরনের চরম ভোগান্তিতে পড়ে আছে। তবে আমি দেখেছি যে এখানে যারা গরু বাছুর এবং হাঁস মুরগি যারা নিয়ে আসেন তারা আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না, কারণ তারা বলতেছেন তাদের গরু মহিষ এবং যে হাঁস মুরগি এগুলো তারা সেখানে নিয়ে তারা নিরাপদ থাকতে পারবেন না, যার কারণে তারা প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদেরকে সেরকম কোনো সতর্ক করা হয়নি যে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে যেতে হবে বা আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা অবস্থান করতে হবে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, কিন্তু এই ধরনের কিন্তু এখন পর্যন্ত তৎপর চোখে আমাদের পড়ে নেই। তবে যতই বেলা বাড়তেছে ততই কিন্তু পানির ঢেউ এবং যে গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মাঝে, এই বৃষ্টির কারণে কিন্তু বাড়িঘর দুয়ার এক ধরনের মাসের ঘর ভিতরে ঢুকে যাচ্ছে, যার কারণে মানুষ কিন্তু এক ধরনের ভিতরে অসহায় মতো পড়ে যাচ্ছে, কারণ মানুষের যে রান্নাবান্নি যে চুলা রয়েছে সেগুলো কিন্তু ডুবে যাচ্ছে। এতে করে মানুষ কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ে গেছে। তবে আমরা স্থানীয়ভাবে কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে ন্যূনতম সহযোগিতা করা হতো তাহলে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে যেতেন, কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে না যাওয়ার কারণে আজকে মানুষ কিন্তু অনেক ঝুঁকিতে বসবাস করছে। আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে শাওন, যেটি আপনার এখনো মেঘনা নদীতে কিন্তু মাছ ধরে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু নদীতে মাছ শিকার করছেন। এই বর্তমানে যে বিপদ সংকেত রয়েছে, এই বিপদ সংকেতের ভিতরে কিন্তু জেলেরা কিন্তু এখনো মাছ শিকার করছেন, কারণ জেলেদেরকে বলা হয়নি যে তারা যে মেঘনা নদী থেকে তারা যে কুলে চলে আসার কথা ছিল সেইখান থেকে তাদেরকে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমরা যে বিভিন্ন স্থানে জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যদি তাদেরকে সতর্ক করা হতো বা দেখেছে অন্যান্যভাবে তাদেরকে আলোচনা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হতো তাহলে কিন্তু তারা কিন্তু সেখান থেকে তারা চলে আসতো। কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন স্থানে যে কোস্টগার্ড রয়েছেন এবং চিপিবি রয়েছেন এবং অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তাদেরকে আমরা চোখে পড়ার মতো তেমন কোনো লোকজনকে পড়ে নাই। তবে আমি কয়েকজন লোকের সাথে কথা বলেছি এবং এখানে যারা আছেন তারা যে স্থানীয় যাদের ঘর ভিতরে পানি ঢুকে গেছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এক ধরনের এখন অসহায় মতো পড়ে আছেন এবং তারা যে এখানে যারা আছে, আমি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তাদের ঘরে পানি ঢুকে গেছে, তারা কিভাবে বসবাস করছেন, তাদের কি অবস্থা, কিন্তু এখন আমরা সেই ঘরে ঢুকে চেষ্টা করতেছি। তারা এই যে আসলে কিন্তু তিনি ঘরের ভিতরে যেটি গেছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, কিন্তু উনি কথা বলার জন্য
তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তিনি যে কিভাবে আপনারা যে ঘরে যে একটু আপনি একটু যদি বাইরে আসেন, যে কেমন কি ধরনের পানি পড়ছে, কিভাবে পানি পড়ছেন, কেমন কি অবস্থা আছে? যে ওই যে পানি নদীতে পানি চুলা চাকি, তারপর আঙ্গা হাঁস মুরগি বিলে খালে আমরা নিরাপত্তা করতে পারি নাই, নিরাপত্তা যেতে পারি নাই, পানির ভিতরে আমরা বসে রয়েছি। তারা বলছেন যে তাদের পানির ভিতরে তারা এখনো বসে আছেন, কারণ নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়নি এবং তারা ভিতরে আছেন। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে কিন্তু এক ধরনের পর্যাপ্ত পানি, যতই বেলা বাড়তেছে ততই কিন্তু পানি বাড়তেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। আশা করছি আমার সহকর্মীরা যে যেখানে আছেন নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। ঘূর্ণিঝড় রিমাল মধ্যরাতে স্থলভাগ অতিক্রম করবে, এমনটা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে করেন ব্রিফিং। সেখানে তিনি জানান, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে 120 কিলোমিটার, হতে পারে 10 ফুটের বেশি জলোচ্ছ্বাস। রিমালের প্রভাবে দেশ জুড়ে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এ সময় নৌ চলাচল বন্ধ থাকবে। জানমালের নিরাপত্তায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এমনটাও জানান প্রতিমন্ত্রী। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সব দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে 8 লাখের বেশি মানুষ। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটা আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে। স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থাগুলো নেবেন। দুর্যোগ চলাকালীন অবস্থায় এবং দুর্যোগ পরবর্তী অবস্থায় সেই প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ কমিটির নির্দেশনা অনুযায়ী হবে, অর্থাৎ সেই সময় যেটা স্থগিত থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। বাগেরহাটের মোংলায় 2টি ট্রলারের সংঘর্ষে ডুবল শ্রমিকবাহী একটি নৌযান, তবে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, বৈরী আবহাওয়ার কারণে সকালে মোংলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। 9:30টার দিকে 2টি ট্রলারে ওঠেন অর্ধশতাধিক আরোহী। মামারঘাট পার হওয়ার সময় নৌযান দুটির ধাক্কা লাগে, এতে ডুবে যায় একটি ট্রলার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশিরভাগ যাত্রী সাতটি তীরে ওঠেন। ধারণা, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তেজনা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29 মে তৃতীয় ধাপের নির্বাচন। 110টি উপজেলা নির্বাচনে হবে ভোট গ্রহণ। এর মধ্যে 20টি উপজেলায় ইভিএমে নির্বাচন হবে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণা শেষ সময়ে বাড়ছে উত্তেজনা। বরিশালের গৌরনদী ও নরসিংদীর শিবপুরে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। যদিও নির্বাচনী সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থীরা আচরণবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ঘনিয়ে এসেছে ভোটের সময়, তাই নরসিংদীর শিবপুর উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন সংসদ সদস্য সিরাজুল ইসলামের স্ত্রী ফেরদৌস ইসলাম। প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আরও 3 জন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলেছেন পাল্টাপাল্টি নানা অভিযোগ। এমপি সাহেব প্রকাশ্যেই বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন মসজিদে অনুদান বিভিন্নভাবে এখনো ঘোষণা করছেন, যেটা নির্বাচন আচরণ পরিপন্থী। মানে টাকা দেবে, ভোট নেবে, এটাই ওনাদের মূল রাজনীতি। সুতরাং এখন টাকাটাই তাদের কাছে মুখ্য। এটা হলো সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত ধারণা। কারণ তারা যে মিটিং করছে, হয়তো অসহায় মানুষদের হয়তো একটু ভাড়াটা দিয়ে দিচ্ছে, এটা হতে পারে, কিন্তু টাকা ছাড়া আমাদের কিন্তু অনেক জনপ্রিয়।
প্রার্থীদের আচরণবিধির বিষয়টি তদারকি চলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারা থাকবে সর্বাত্মক প্রচার প্রচারণার জন্য, যারা তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালন করে তার আমরা ক্লোজলি মনিটরিং করব, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রচারণার শেষ সময়ে উত্তেজনা বাড়ছে বরিশালের গৌরনদীতে। ঘটেছে হামলা মামলার ঘটনা, প্রার্থী হয়েছেন 3 জন। এর মধ্যে পৌর মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোটযুদ্ধে হারিসুর রহমান। হারিস বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিভাবে কাপ্রিস মাকড়ায় ভোট দিয়ে এই নদীবাসীকে মুক্ত করবে সেটাই ইনশাল্লাহ আপনারা 29 তারিখ দেখতে পাবেন। আমরা 3 প্রার্থী যেহেতু এক, এই জন্য আমরা শতভাগ আশাবাদী এবার নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দেবে। তারা পরাজয় জেনে আমার নিশ্চিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একত্রিত হয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গৌরনদীতে মোট ভোটার 1,74,969 জন। পুলিশ বলছে ভোট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। আচরণবিধি নিয়ে কথা ছিল, আমরা সেই আচরণবিধি পরিপন্থী যারা ব্যবস্থা করেছেন তাদেরকে ডাকা হয়েছে, তারা মুস্তিকা দিয়েছেন এবং মামলা হয়েছে। তৃতীয় ধাপে 29 মে ভোট হবে বরিশালের আগলঝাড়া উপজেলাতেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে 21 মে কুমারখালী উপজেলা নির্বাচনে জয়নাবাদ কলোনিপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় 3 জন। গুরুতর আহত তারিক মণ্ডল মারা গেছেন আজ। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আরও একবার ঘূর্ণিঝড় রিমালের খবর জেনে নিতে চাই। উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। সন্ধ্যা 6টা থেকে আগামী 3-4 ঘন্টা পর্যন্ত বাংলাদেশ অতিক্রম করবে ঝড়ের কেন্দ্র। আমরা একটু যেতে চাই এই মুহূর্তে আমার সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, ঘূর্ণিঝড় তো উপকূলে আঘাত হেনেছে, বর্তমানের পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবং জানতে চাই স্থানীয়রা সরকারের নির্দেশনা ঠিক কতটুকু মানছেন। রিয়াজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রিয়াজ, ঘূর্ণিঝড় তো উপকূলে আঘাত হেনেছে, বর্তমানের পরিস্থিতি কি দেখছেন সেটি একটু জানতে চাই আপনার কাছ থেকে। আরেকটা বিষয় একটু বলবেন যে স্থানীয় যারা আছেন তারা সরকারের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন কিনা? দর্শক, দুঃখিত, রিয়াজের সঙ্গে সংযোগটি আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে যাচ্ছি পরের সংবাদটিতে। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কর্মস্থলে যাওয়ার পথে অনি রানীকে সিটি কর্পোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অনি। নিহত অনি রানী রংপুর কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করতেন। এই ঘটনায় গাড়িটি জব্দ ও চালক ইকবালকে আটক করেছে পুলিশ। সিটি কর্পোরেশনের একটি গাড়ি একজন গার্মেন্টস কর্মীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গার্মেন্টস কর্মী মারা যায়। আমরা চালক এবং সিটি কর্পোরেশনের গাড়িটি আটক করি। স্বর্ণের খোঁজ করা ঠাকুরগাঁয়ের রানী সংকল কাতিহারের সেই আরবিবি ইট ভাটা এখন জনশূন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে 144 ধারা জারি করেছে প্রশাসন। টহল দিচ্ছে পুলিশ। রাতেই আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হয়েছে। সকালে যারা স্বর্ণ খুঁজতে যায় তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, স্বর্ণ পাওয়া যাচ্ছে এমন খবরে স্থানীয় সহ আশপাশের বিভিন্ন এলাকার লোকজন কোদাল, বসিলা, লোহার রড সহ মাটি খোঁড়ার সরঞ্জাম নিয়ে ইটভাটায় আসতে থাকে। এ সময় ঝগড়া, কলহ ও দ্বন্দ্বে জড়িয়ে পড়লে পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়। বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বর্ণ পেয়ে ভাগ্য বদলের আশায় গেল কয়েকদিন ধরে এই ভাটায় মাটি খুঁড়েছে শত শত মানুষ। তবে স্বর্ণ প্রাপ্তির সত্যতা নিয়ে রয়েছে সংশয়।
লাঠিহার আরবিবি ইট ভাটা এলাকা হচ্ছে প্রতিদিন জনগণ উক্ত স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না যে এখানে স্বর্ণ পাওয়া যাচ্ছে। গতকাল 144 ধারা জারি করছিল, এই জন্য বর্তমান কোনো মানুষ দেখা যাচ্ছে না। আসবো আসবো করে আসা হয় না। আজকে সাধারণত সোনা খোঁজার উদ্দেশ্যে আসছিলাম, আসার পরে দেখতেছি এখানে পুলিশ প্রশাসন আসছে। হাটার আশপাশে আমাদের লোক আছে, যাতে এখানে কেউ কোনো কিছু না করতে পারে, সেই জন্য আমরা এখানে অবস্থান করাতে আশপাশের লোক আর কেউ এখানে আসে না। চাই কিছুক্ষণ আগে আমরা চেষ্টা করেছি রিয়াজ রেহানের সঙ্গে কথা বলতে, সেখানকার পরিস্থিতি একটু জেনে নেব। আরও একবার যাচ্ছি তার কাছে সাতক্ষীরায়। রিয়াজ, ঘূর্ণিঝড় তো উপকূলে আঘাত এনেছে, আমরা একটু বর্তমানের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। সরকারের নির্দেশনা স্থানীয়রা কতটা মানছেন সেই সম্পর্কেও বলবেন। এখন পর্যন্ত কেউ আশ্রয় যায়নি। এখনকার যে পরিস্থিতি, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ যদি আবহাওয়ার তথ্য অনুযায়ী যদি সঠিক হয়, তাহলে এখনই অতিক্রম করা শুরু করেছে অগ্রভাগ। এই যে সাতক্ষীরা উপকূল পুরো বিস্তীর্ণ সুন্দরবনে সাতক্ষীরার আমি যেখানে রয়েছি শ্যামনগর, এখানে নীলডুবুর থেকে শুরু করে আঠাশুনি, গাবুরা ইউনিয়ন, কারণ গাবুরা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি যেভাবে বলা হচ্ছে বাতাসের যে গতিবেগ যদি সেটি বাড়ে বা এবং কেন্দ্র যখন অতিক্রম করবে তখন যদি বাতাসের গতিবেগ আরও বাড়ে, তাহলে গাবুরা ইউনিয়ন, আশাশুনি, শ্যামনগর এবং কয়রা, খুলনার কয়রা সহ এই যে বিস্তীর্ণ সুন্দরবনের যে পুকুর সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেউ কেউ বলছেন যেহেতু এখনো ভাটা চলছে, সেই ভাটা অনুযায়ী আসলে পানির উচ্চতা থাকার কথা ছিল আরও 4 থেকে 5 ফিট নিচে, কিন্তু যেহেতু এখন পর্যন্ত পানির উচ্চতা কমেনি বা পানি নেমে যায়নি, তার কারণে সুতরাং আশঙ্কা করা হচ্ছে যদি জোয়ার হয়, অর্থাৎ কেন্দ্র যখন অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমালের, তখন যদি জোয়ার থাকে তাহলে এই যে। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকায়দের কোরবানিতে চাই মীর কাদিমের ধবল গাই, এটা অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। পুরান ঢাকার চাহিদা মেটাতে প্রতি বছর ধবল গরু প্রস্তুত হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমে। সুন্দর গড়ন আর সুস্বাদু মাংসের কারণে দেশজুড়ে বাড়ছে চাহিদা। সাদা দেহে গোলাপি আভা, মুন্সিগঞ্জের মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল গাই দেখতে যেমন আকর্ষণীয়, মাংসও বেশ সুস্বাদু। তাই এখানকার গরুর পরিচিতি দেশ জুড়ে। বিশেষ করে কুরবানিতে পুরান ঢাকার অধিবাসীদের অনেকেরই প্রথম পছন্দ মীর কাদিমের ধবল গাই। একসময় বাড়ি বাড়িতে ধবল গরু পালন করলেও বর্তমানে হচ্ছে খামারে। ঈদকে কেন্দ্র করে পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাদ্য খাওয়া ডাল ভুসির কারণে ওনার গোস্তগুলো অনেক সুস্বাদু হয়, যার কারণে পুরান ঢাকার মানুষগুলো এগুলো অনেক চাহিদা করে ক্রয় করে থাকে। পুরান ঢাকার লোক যারা, তারা এগুলো দেখার লগে লগে মনে হয় যত টাকাই হোক এগুলো নিয়ে যায় কিনা। এলাকাটিতে গরু পালনের ঐতিহ্য প্রায় 200 বছরের, মাঝে প্রায় বিলুপ্তির ধার প্রান্তে গেল গত কয়েক বছর ধরে আবারও বাড়ছে গরু পালন। ব্যবসার পাশাপাশি শখের বসে অনেকে পালন করছে গরু। বিভিন্ন স্থান থেকে বাছুর সংগ্রহ করা হয়। উৎকৃষ্ট খাবার খাওয়ানোর পাশাপাশি বছর জুড়ে করা হয় বিশেষ যত্ন। এতে মাংস হয় নরম, হাটে নেওয়ার আগেই বেশিরভাগ গরু খামার থেকে বিক্রি হয়ে যায়। আগে মনে করেন প্রতি বাড়ি 2-4টা করে গরু লালন পালন করতো, এখন মনে করেন এগুলা বাদ দেয়া কিছু কিছু ফার্মে এরা সবাই মিলে ফার্ম দিছে। অন্য বছরের থেকে এবার আমাদের গরুর চাহিদা ইনশাল্লাহ বেশি, আমাদের গরু বেশিরভাগ হাটে নিতে হবে না ইনশাল্লাহ আশা করি। আমরা দানা খাবার খাওয়াই, বুঝলেন, সুস্বাদু খাবার খাওয়াই। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি আর পালনের জায়গা কমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন খামারিরা। বলছেন ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বদ্রির দাম কম ছিল, সবের দাম কম ছিল, সবের দাম ডবল হয়েছে। জায়গা শর্টেজ আছে, অনেক মনে করেন যে প্রতি ঘরে ঘরে পালতে পারতেছে না। সরকারিভাবে যদি আমাদের সহযোগিতা করে, আমরা যদি বাজার দ্রব্য ভালো পাই, তাহলে আমরা চেষ্টা করব ফার্ম আরো বড় করার। এর মধ্যে মীর কাদিমের গরুর জাত রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। টিকা প্রদান, খাদ্যের যে ফর্মুলেশন করে দেওয়া, এটা এবং জাতটা উন্নয়নের জন্য আমরা যেন কৃত্রিম প্রজনন বা এই জাতটার জন্য বিশুদ্ধতা রক্ষা হয়, এই জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মুন্সিগঞ্জ সদর সবসময় খামারিদের পাশে থাকে। মীর কাদিম পৌরসভায় 1 ডজন স্থানে ধবল গরু পালন করা হচ্ছে। 3 থেকে 6 মণ ওজনের এক একটি গরুর দাম 1 থেকে 4 লাখ টাকা হাঁকাচ্ছে খামারিরা। আরাফাত রায়হান, সাক নিউজ, মুন্সিগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।